আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উৎপাদন করতে পারল। দিনেশ তিতিরকে সম্পূর্ণ ইগনোর করে লরিনের সাথে চলে গেল। তিতির দিনেশের যাওয়ার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিজের ডেস্কে বসে পড়ল। না চাওয়া সত্ত্বেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আবার মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যেদিন দিনেশ ওকে প্রপোজ করেছিল। অতীত। দিনেশ চোখ মুখ শক্ত করে তিতিরের দুবাহু চেপে ধরল। সমস্যা কি তোমার বলো তো? চিৎকার করে দিনেশ। হোয়াটস দ্য প্রবলেম? এভাবে ধরায় তিতির ব্যথায় চোখ মুখ খিচে ফেলল। প্লিজ ছাড়ুন, ইউ হার্ট মি। কষ্ট হচ্ছে তোমার? এর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি তিতির। থাকি তোমার চোখে পড়ে না নাকি আমি অন্য ধর্মের বলে আমাকে মানুষ বলে মনে হয় না? তিতিরের বাহু ছেড়ে দিয়ে দিনেশ তিতিরের মুখটি দুহাতে তুলে বলল, ভালোবাসা ধরে বেঁধে হয় না তিতির, কিন্তু কি করবো বলো, হয়ে গিয়েছে। তোমাকে ভালোবাসি আমি, খুব পেয়েছি, তাই ছাড়তে পারছি না। ধর্মই কি তোমার সমস্যা? দুনিয়াতে আমরা নতুন না যে ভিন্ন ধর্মের মানুষ হয়ে একে অপরের প্রেমে পড়েছি। আমাদের আগে অনেকে ভালোবেসেছে, বিয়ে করে সংসারও করছে, তাহলে আমরা কেন পারবো না তিতির বলো তো? তিতিরের চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে খুব অসহায় লাগছে, কিন্তু ও নিরুপায়। ও এই সম্পর্ক মেনে নিতে চাইলেও পারবে না। ওর শিক্ষা, ওর ধর্ম ওকে দিবে না। তাই ও মনকে শক্ত করে দিনেশের হাঁটতে নিজের থেকে সরিয়ে ফেলল। এক পা পিছিয়ে দিনেশের দিকে তাকিয়ে বলল, এটা সম্ভব না স্যার। আমার ধর্ম আমাকে অন্য ধর্মের কাউকে বিয়ে করার অনুমতি দেয়নি। আমাদের বিয়েটা কখনো বৈধ বলে গণ্য হবে না। সম্পর্কটাকে কখনো কোনো পবিত্র নাম দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ হারাম আমার জন্য। তাহলে বলুন কিভাবে গ্রহণ করি আমি, কিভাবে মেনে নিই? আমি পারবো না। সমাজ, বাবা মা সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার সাথে কিভাবে লড়বো বলুন? আমি পারবো না, আমাকে ভুলে যান। আপনার জন্য, আমার জন্য, সবার জন্যই এটা ভালো, প্লিজ। দিনেশ কিছুক্ষণ চুপ থেকে তিতিরকে প্রশ্ন করল, ভালোবাসো আমায়? তিতির নিশ্চুপ, তবে ওর চোখের পানি অনেক কিছু বলে দিচ্ছে। তিতিরের এমন চুপ থাকাটা আজ দিনেশের সহ্য হলো না। হঠাৎ তিতিরকে কাছে টেনে ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল দিনেশ এবং খুব রুডলি ভাবে কিস করতে লাগলো। এমনভাবে কিস করছে যেন দিনেশ ওর সব রাগ, ফ্রাস্ট্রেশন দূর করছে। আচানক সবকিছু হওয়ায় তিতির রিয়াকশন দিতে ভুলে গেল। প্রথমে সাথে কিছুটা শকড, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে দিনেশ থেকে ছোটার চেষ্টা করতে লাগে, কিন্তু পারে না। তিতিরের এমন ছোটাছুটি দিনেশের একদম পছন্দ হয়নি, তাই তিতিরকে টেনে আরো কাছে নিয়ে এলো। মনে হয় নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে। তিতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, খুব বেশি অস্বস্তি ফিল করছিল। দিনেশের এমন রুক্ষ আচরণ একদম মেনে নিতে পারছিল না, কিন্তু নিজেও কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর দিনেশ নিজেই ছেড়ে দিল। ছাড়া পেয়ে তিতির রীতিমতো হাঁপাতে লাগলো। জোরে জোরে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। তিতিরের কপালে নিজের কপাল ঠেকিয়ে দিনেশ, চলে যাও, আজ থেকে তুমি মুক্ত। আজকের পর থেকে আমি নিজ থেকে তোমার কাছে কখনো আসবো না, তবে তুমি আমার আশেপাশে থাকতে বাধ্য হবে। ভালোবাসার দহনে আমি তোমাকে পোড়াবো, ভীষণ পোড়াবো, পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো। তুমি না বলতে পারবে না সইতে পারবে, শুধু চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে, যেমনটা আমি করছিলাম এতদিন। ফোনের শব্দে তিতির স্তম্ভিত ফিরে পেল। সেদিনের পর দিনেশ সত্যি ওকে বাধ্য করেছে আবার অফিসে জয়েন হতে, কারণ ও চুক্তিবদ্ধ ছিল এই কোম্পানিতে। চুক্তির আগেই ও কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু তখন দিনেশ কিছু না বললেও এখন এই চুক্তির জোরেই তিতিকে অফিসে আবার জয়েন হতে বাধ্য করেছে। সেদিনের পর থেকে তিতির এর সাথে দিনেশের আচরণ পুরো পাল্টে গেছে। প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না, সর্বদা তিতিরকে ইগনোর করেই চলে। ফোনটি আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে আয়নের নামটি। তিতির জানে কেন ফোন করেছে আয়ন। আয়ন তিতিকেও ইনভাইট করেছিল অনিকের বিয়েতে। এঙ্গেজমেন্টের পর্ব খুব ভালো করেই শেষ হলো। সবাই ডান্সও করছে, এমনকি দিশাও তিশার সাথে ডান্স করার সুযোগ পেয়েছে। কিন্তু একমাত্র প্রিয়র কপালে ডান্স করার সুযোগ হলো না। ওর ভীষণ রাগ উঠেছে, তবে সাথে একটু বিরক্ত, কারণ পুরো পার্টিতে প্রিয় আয়নকে দেখতে পেল না এখনো। কোথায় এই খবিসটা? আমাকে নাকি কি কামাল দেখাবে, আর এখন নিজেই গায়েব।
হঠাৎ প্রিয় খেয়াল করলো সবাই বাহিরে দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয় তাদেরকে লক্ষ্য করে সেদিকে তাকালো আর সাথে সাথে একটা হার্টবিট মিস করলো। আয়ন দাঁড়িয়ে আছে একদম ফুল অ্যাটিটিউড নিয়ে। প্রিয় মনে মনে ভাবছে, আজ জানি কত মেয়ে খুন হবে এই লোকটিকে দেখে, তাহলে আমার কি হবে? একটু হতাশ হয়ে ভাবছে। প্রিয় আশেপাশে তাকিয়ে দেখে অলরেডি অনেক মেয়ে হুমড়ি খেয়ে পড়ছে আয়নের ওপর। আর পড়বেই না কেন, বেশিরভাগ মানুষই জানে আয়ন এখনো ব্যাচেলার। ওর বিয়ের খবরটা মিডিয়াতে এখনো প্রকাশ পায়নি। আয়নের কাছের মানুষগুলো ছাড়া তেমন কেউ জানে না আয়ন বিবাহিত। তাই তো মেয়েরা ট্রাই করছে একবার যদি আয়নের নজরে আসা যায়। প্রিয়র মনটা খারাপ হয়ে গেল। প্রিয় ভাবছে আয়ন হয়তো প্রিয়কে নিয়ে কিছুটা লজ্জিত, তাই প্রিয় আর ওর বিয়ের কথা বলতে চায় না কাউকে। প্রিয়র অবুঝ মন একগুচ্ছ মেঘ এসে জমা হয়ে গেল, আর এর ফলে যে কোনো সময় বর্ষণও হতে পারে। এদিকে আয়ন কয়েকবার ট্রাই করেছে প্রিয়র সাথে কথা বলার, কিন্তু গেস্টের অ্যাটেন্ড করতে গিয়ে আর সময় পায়নি। কিন্তু দূর থেকেই দেখে বুঝতে পেরেছে প্রিয়র মন খারাপ। কিন্তু মন খারাপের কারণ কি আয়ন বুঝতে পারছে না। আয়ন ভেবেছিল প্রিয়কে আজ জেলাস ফিল করাবে, কিন্তু প্রিয়র উদাসীন মুখ দেখে আয়ন নিজেই অস্থির হয়ে পড়ল। কখন সব গেস্টরা যাবে আর ও প্রিয়র উদাসীনতার কারণ জানতে পারবে। পার্টি শেষ হওয়ার পরও একটু দেরি করেই প্রিয় রুমে এলো। ওর আয়নের সাথে কথা বলার একদম ইচ্ছে নেই। তাই আজ পার্টিতে বুঝতে পেরেছে প্রিয় ওর স্বামী নামের একটা মানুষটির পিছনে কত মেয়ে পাগল। আগে ব্যাপারটা ইজি নিলেও কেন জানি আজ খুব খারাপ লাগছে, একদম অসহ্য। কখনো সুন্দর ছেলেদের বিয়ে করতে নেই, এদের নিয়ে রিস্ক বেশি থাকে। প্রিয় নিজের এই বিষণ্ণ মনটাকে নিয়ে এত রাতে রুমে এসেও আয়নকে পেল না, তাই দীর্ঘ একটা শ্বাস ছেড়ে চেঞ্জ করতে গেল। ওয়াশরুম থেকে বের হতেই কেউ ওর উপর ঝাঁপিয়ে পড়ল আর খুব সফটলি প্রিয়কে কিস করতে থাকে। ঘটনার আংশিক প্রিয় ভয় পেলেও পরে চেনা মানুষটির পারফিউম এর গন্ধে প্রিয় নিজেও মাতাল হয়ে যায়। বেশ সময় পর আয়ন প্রিয়কে ছেড়ে আবার সাথে সাথে কোলে তুলে নেয়। প্রিয় আয়নের এভাবে পাগলামির কোনো মানে বুঝতে পারছে না, শুধু নীরব হয়ে দেখছে। আয়ন প্রিয়কে বিছানায় নিয়ে আরো একবার প্রিয়র ভেজা ঠোঁটের পরশ নিতে লাগলো। প্রিয় এখনো শক্টের মধ্যেই আছে, তবে আয়নের পাগল করা স্পর্শে প্রিয়র চোখ দুটো বন্ধ হয়ে গেল, গাল দুটো লাল হয়ে গেল। প্রিয় লজ্জা পাচ্ছে। ব্যাপারটা আয়ন একবার লক্ষ্য করেছে, কিন্তু নিজেকে প্রিয়র ওপর থেকে তুলল না, বরং আরো একটু নেমে এসে ওর গালে, গলায়, বুকে কিস করতে লাগলো। আয়ন জানে ওর বউয়ের মনটা ভালো নেই, সেটা যেই কারণেই হোক আয়ন ওর ভালোবাসা দিয়ে আগে নিজের অবুঝ বউকে বশে আনতে চায়। এরপর বাকি কাহিনী প্রিয় নিজেই বলবে, ওকে আর কিছুই করতে হবে না। বিয়ের আয়োজন খুব ভালো করেই শেষ হলো। আজ রিসেপশনের পার্টির জন্য বড় একটা হল রুম বুক করা হলো। চারিদিকে হাজার মানুষের ভিড়। আয়ন একটু হিমশিম খাচ্ছে এত মানুষকে একসাথে অ্যাটেন্ড করতে গিয়ে। তাছাড়া আয়নের বিয়ের খবরটা ছড়ানোর পর এই পার্টির মেইন কেন্দ্রবিন্দু যেন আয়ন আর প্রিয় হয়ে গিয়েছে। চেনা অচেনা সব গেস্টরা এসে আগে আয়ন আর প্রিয়কে শুভেচ্ছা জানিয়ে তারপর যাচ্ছে অনিক আর সারার দিকে। তাছাড়া মিডিয়া তো আছেই। আর কিছুক্ষণ পর পর কেউ না কেউ এসে প্রিয় আর আয়নের সাথে সেলফি তোলার রিকোয়েস্ট করছে, পিক ক্যাপচার করার জন্য। কম বেশি সবাই এমন করবে প্রিয় ভেবেছিল, কিন্তু ব্যাপারটা যে এতটা অতিরিক্ত হবে প্রিয় বুঝতে পারেনি। এখন অনেকটা অস্বস্তি বিরাজ করছে ওর পুরো মুখে। তার উপর পার্টিতে আসা গেস্ট সবাই যেন আয়ন আর প্রিয়কে ঘিরে রয়েছে। হয়তো আয়নের হঠাৎ নিজের বিয়েটা অ্যানাউন্সমেন্ট অনেকের কাছে আশ্চর্য ছিল। কেউ কেউ তো বিশ্বাস করতে পারছিল না, তাই সবাই নিজ চোখে আয়নের পার্টনারকে দেখতে চাচ্ছে। প্রায় 3 ঘন্টা ধরে প্রিয় আয়নের সাথে দাঁড়িয়ে গেস্টের অভ্যর্থনা জানাচ্ছে। প্রিয়র এখন খুব রাগ উঠছে আর নিজের সব রাগগুলো একসাথে দল বেঁধে আয়নের গলায় ঝুলিয়ে দিতে মনে চাইছে, কিন্তু আফসোস তা করা যাবে না। তাই কপাট রাগ দেখিয়ে আয়নের দিকে তাকালো প্রিয়। আয়ন ভুরু কুঁচকিয়ে ইশারা করে। সমস্যা কি? প্রিয়র এমন তাকানো দেখে, কি দরকার ছিল নিজের বিয়ের কথা ঢোল পেটানো? নিজে ঢোল পাড়ি এখন আমাকে চৌকিদারি করতে দাঁড়িয়ে রেখেছো এখানে। যত সব আজায়রা কারবার। পার্টিতে সবাই কত মজা করছে আর আমাকে দেখো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আয়ন মুখে একটু হাসি টেনে সবার চোখের আড়ালে প্রিয়র কোমরটা ধরে কাছে টেনে ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আমি ঢোল পারছি। কাল রাতে কথা মনে নেই নাকি? আমি সব ডিটেলস খুলবো।
কাল আমাকে ইমোশনে ফেলে কত কিছু বলেছিলি মনে নেই? নাকি আমার মুখ থেকে শুনতে চাস? প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলবো? কোথা থেকে যেন শুরু করেছিলাম আমরা? কিস। প্রিয় আর বলতে দিল না। বাস, আর চাপা মারতে হবে না, আমি বুঝে গেছি বাকিটা। আয়নের হাসি পাচ্ছে প্রিয়র এমন করুণ মুখটি দেখে। আয়ন জানতো এমনই হবে। প্রিয়কে সবার সামনে আনা মানে প্রিয়র স্বাধীনভাবে চলাফেরাতে ব্যাঘাত ঘটা। প্রিয় এতদিন যেভাবে মন চেয়েছে ঘুরছে ফিরছে, কিন্তু আজকের পর থেকে ব্যাপারটা একদম পাল্টে যাবে। এতদিন প্রিয় শুধু প্রিয় ছিল, কিন্তু আজকের পর থেকে প্রিয়কে কেউ নিজের নামে চিনবে না, চিনবে মিসেস মাহবুব রূপে। তাই তো আয়নের এতদিন চুপ ছিল, কিন্তু কাল রাতে প্রিয়র অভিমান ভাঙাতে গিয়ে প্রিয়কে সবার সামনে আনতে হলো। আয়ন বুঝতে পারছে হঠাৎ করে এইসব ফেস করা প্রিয়র জন্য একটু অস্বস্তিকর, কিন্তু এখন আর কিছু করার নেই। রাগ করিস কেন সোনা? আমি তো তেমন কিছুই বললাম না। জাস্ট আমার আইডিতে তোর আর আমার বিয়ের একটা পিক দিয়ে পরিচয় করিয়ে দিলাম সবার সাথে, যেমনটা তুই চেয়েছিলি। আর দেখ কি অবস্থা, এবার বুঝলি তো কেন আমি চুপ হয়েছিলাম? তোর হাজবেন্ডের নামটি কোনো সাধারণ নাম না, বুঝলি তো? মিসেস মাহবুব, বুঝলেন কথাটা? প্রিয়র নাক টেনে। কি করছো? এইভাবে কেউ নাক টানে সবার সামনে? আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আয়ন আরো একটু কাছে গিয়ে প্রিয়র কানের কাছে মুখ নিল। ছি সোনা, কি সব বলছিস? বাচ্চা ভাবলে কি কাল রাতে এত কিছু করতে পারতাম? বিশ্বাস না হলে আজও ডেমো দেখাবো রাতের রুমে গিয়ে। ওকে সোনা, রেডি তো তুই? আয়নের লাগাম ছাড়া কথার জলায় প্রিয় রাগ দেখিয়ে একটু দূরে সরে দাঁড়ালো, আর মনে মনে কিছু গালিও দিল আয়নকে। আয়ন যে ইচ্ছে করে কাল রাতে কথা তুলে প্রিয়কে বিব্রত করে লজ্জা দিচ্ছে বারবার, তা প্রিয় খুব ভালো করেই জানে। আর প্রিয় যে লজ্জা পাচ্ছে তা প্রিয়র লাল লাল গাল দুটো দেখে যে কেউ বলে দিবে। তাই মনে মনে ভেবে নিয়েছে প্রিয় আয়নের পাশে আজ আর ঘেঁষবে না। কিন্তু নিজের কথায় বেশিক্ষণ কায়েম থাকতে পারল না প্রিয়। নীলিমাকে আয়নের দিকে আসতে দেখে প্রিয় নিজে গিয়ে আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের এক হাত জড়িয়ে ধরল। আয়ন বেচারা তো প্রথমে হাবলার মতো প্রিয়র দিকে হাঁ করে তাকিয়েছিল। ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ড সময় লেগে গেল, কিন্তু সামনে আসা নীলিমাকে দেখে সব বুঝে গেল। তার বউটার মনে হঠাৎ ওর প্রতি এত দরদ কেন আসলো। হ্যালো আয়ান, কেমন আছো? ইয়া, আমরা ফাইন ফাইন। আয়ন বলার আগে প্রিয় জবাব দিল, এই মেয়ে মাথা ঠিক আছে তো নাকি তার সব সিরা? আমি আয়ানকে জিজ্ঞাসা করেছি, তোমাকে না। তুমি কেন উত্তর দিচ্ছ? কারণ আপনার আয়ন তো পুরোটাই আমার, তাই আমি মানে উনি, আর উনি মানে আমি। আমরা দুশোরও একজন। দেখেন না কেমন চিপকে দাঁড়িয়ে আছি দুজন একসাথে। ঠিক না আয়ন শোনি? প্রিয় এক চোখ টিপ মারে আয়নকে। প্রিয়র কাণ্ড দেখে আয়ন বিষম খেলো, হালকা কাশি দিয়ে প্রিয়র সাথে তাল মেলালো। নীলিমা কিঞ্চিত অবাক হলো, আয়নের দিকে তাকিয়ে ভাবছে আয়নের মতো এমন হার্ড পার্সোনালিটির একজন লোক কিভাবে একটা মেয়ের এইসব বাচ্চামো সহ্য করে দমে গিয়েছে, ভাবতেই অবাক লাগে। লোকে ঠিকই বলে প্রেম চালাক কেউ গাধা বানিয়ে দেয়। মুখে একটু মেকি হেসে টেনে আয়নের দিকে তাকিয়ে নীলিমা জিজ্ঞাসা করলো, এই মেয়ে কি আবার ড্রিঙ্কস করছে আয়ান? আয়ন কিছু বলার আগে আবার প্রিয় জবাব দিল, না আপু, এখনো করিনি, কিন্তু ওই যে দেখুন ওখানে সব ব্যবস্থা করা আছে। আজও যদি কাউকে আবার ঝাড়তে মন চায় তাহলে করে নিব। নীলিমা রেগে আয়নের দিকে তাকালো। আয়ন ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়কে আস্তে করে একটা ধমক দিল। হাজার হোক নীলিমা এখন গেস্ট ওদের, আর গেস্টের অপমান করা একদম উচিত মনে হয় না আয়নের। আয়নের ধমকে প্রিয় রেগে গেল আর আয়নকে একা করেই চলে গেল ওখান থেকে। নীলিমার ঠোঁটে একটু বাঁকা হাসি রেখে আয়নকে বলল, ও এখনো আসেনি তোমার বউয়ের মাঝে, সামনেই রাখো, তা না হলে লোকের কাছে বারবার লজ্জিত হবে। নীলিমার এমন কথায় আয়নের মুখটা শক্ত হয়ে ওঠে। প্রিয়র সম্পর্কে কোনো কথায় আয়নের সহ্য হয় না, তাই তাৎক্ষণিক জবাব দিয়ে দিল নীলিমাকে। সেটা আমি বুঝে নেবো নীলিমা, তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে। পার্টিতে এসেছো, এনজয় করো। ওকে? তিয়াস কখন ধরে দিশার পিছন পিছনে ঘুরছে, অথচ দিশা এমন বিহেভ করছে যেন তিয়াসকে ও চিনেই না। তিয়াসের তখন মাথাটা গরম হয়ে যাচ্ছে। দিশার এমন বিহেভিয়ার একদম সহ্য হচ্ছে না। দিশা প্রিয়র সাথে সাথে কথা বলার সময় হঠাৎ তিয়াসের ওপর চোখ পড়ল। তিয়াস কোমরে হাত দিয়ে দিশার দিকে অগ্নি চোখ দিয়ে তাকিয়ে আছে। দিশার মনে হলো তিয়াস যেন আজ চোখ দিয়ে ওকে ভস্ম করে ফেলবে। এত দূর থেকেও সেই উত্তাপ অনুভব করছে দিশা। শুকনা একটা ঢোক গিলল।
দিশা জানে ওকে এর শাস্তি পরে ভোগ করতে হবে, কিন্তু এই সময় ব্যাপারটা মাথায় নিল না, কারণ দিশা বুঝতে পারছে তিয়াসের মা দিশাকে তিয়াসের আশেপাশে মোটেও সহ্য করছে না। কয়েকবার ইনডাইরেক্ট ভাবে তা বুঝিয়েও দিয়েছে। দিশা চায় না ওকে নিয়ে তার মা ছেলের মধ্যে কোনো ঝগড়া হোক বা পার্টিতে কোনো সিন ক্রিয়েট হোক, তাই আপাতত বিয়েতে তিয়াসকে এড়িয়ে চলাটাই ভালো মনে করলো। কিন্তু এই তিয়াস বাচ্চাদের মতো ওর পিছু পিছু ছুটছে, যা দিশাকে আরো বিব্রত করছে। আশেপাশের মানুষগুলো কান ঘুষি করছে, কিন্তু এতে তিয়াসের কোনো রিয়াকশন নেই। তিয়াসের এমন পাগলামোগুলো দেখে দিশা ভেতরে ভেতরে খুশি হলেও তা তিয়াসকে বুঝতে দিচ্ছে না। হলরুমের একটা কর্নার সাইডে তিতির দাঁড়িয়ে আছে। আশেপাশে কত মানুষের ভিড়, কিন্তু তবুও যেন প্রচন্ড একাত্মবোধ ফিল করছে তিতির। মনের ভেতরে উতান পাতান কাউকে বুঝতে না দিলেও ওর শুকিয়ে যাওয়া মুখখানি বলে দিচ্ছে ওর ভেতরের জ্বালাপোড়া। জ্বালাটা কাল রাত থেকে যেন আরো 10 গুণ বেড়ে গিয়েছে যখন থেকে লরিনকে দিনেশের রুম থেকে বের হতে দেখেছে। কাল রাতে তিতির যখন কোনো একটা কাজে রুম থেকে বের হলো, তখনই তিতির দেখতে পেল লরিন দিনেশের রুম থেকে বের হচ্ছে। লরিনের গায়ে তখন ছিল সিলেভেলেন্স 1 পিসের একটা শর্ট নাইট, যার ফলে শরীরের অনেকাংশই উন্মুক্ত ছিল তার। তিতির বুঝতে পারলো না এমন একটা নাইটি পরে নিজেকে মেহনীয় বানিয়ে রাতে একটা পরপুরুষের রুমে যাওয়ার কারণ কি। তিতির নিজের কৌতূহল আটকাতে না পেরে দিনেশের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভেজানো দরজাটা হালকা করে ফাঁক করে দেখলো। তাতে তিতির বুকটা ধক করে উঠল, নিঃশ্বাসটা গলার মাঝে আটকে গেল। কেউ যেন গলা চেপে ধরেছে তিতিরের। মুখ দিয়ে কিছুই বলতে পারলো না, কিন্তু চোখের জল আর বাঁধ মানল না। তিতির ভাবতে পারেনি এমন কিছু ওর চোখে পড়বে, কারণ দরজায় দাঁড়িয়ে তিতিরের চোখ পড়ল দিনেশের উদাম শরীরটার দিকে। দিনেশ খালি গায়ে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে শার্ট পরছিল, আর তখনই তিতির দিনেশের খোলা পিঠে লরিনের লিপস্টিকের দাগ দেখতে পেল। এটা দেখার পর তিতির আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, নিজের রুমে এসে ডুকুরে কেঁদে উঠল। সারা রাত তিতির আর ঘুমাতে পারেনি। তিতির বিশ্বাসই হচ্ছে না দিনেশ এমন কিছু করতে পারে। কিছুদিন আগেও যে ছেলে ওকে ভালোবাসি বলে মরিয়া হয়ে যাচ্ছিল, আজ সেই ছেলে অন্য মেয়ের সাথে। ভাবতেই অবাক লাগছে। নিজেকেই প্রশ্ন করতে লাগলো, সত্যিই কি আমি ভালোবাসা ছিলাম দিনেশের, নাকি শুধুই ভালো লাগা? সারা রাত কেটে গেল শুধু এই চিন্তায় চোখের পানিতে। তাই তো আজ পার্টিতে এসে তিতির একদম চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলার কোনো আগ্রহ একেবারেই নেই। কখন পার্টি শেষ হবে তার প্রতীক্ষা করছে, আর এদিক দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা দিনেশ পুরোটা সময় তিতিরকে লক্ষ্য করছে। তিতির মুখ দেখে আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে যা ঠিক না, কিন্তু কি? আয়ন নিজের বাচ্চা বউয়ের রাগ ভাঙাতে ব্যস্ত। কতক্ষণ ধরে প্রিয়র সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু প্রিয় দূরত্ব বজায় রেখে রেখে হাঁটছে। মনে হয় আয়নের শরীরে কোনো ছোঁয়াচে রোগ আছে, প্রিয় ঘেঁষলে তারও হবে। আয়ন অনেকবার চোখের ইশারায় সরিও বলেছে, কিন্তু প্রিয় পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আপাতত আয়নের সরি অ্যাকসেপ্ট করার মুড নেই। আয়ন ওকে নীলিমার সামনে ধমক দিয়েছে। দিতে মন চাইলে পরে দিত, ওই ডাইনির সামনে কেন? নিশ্চয়ই ওই ডাইনিটা দেখে ভীষণ খুশি হয়েছে। এসব কারণে প্রিয়র মুখটা ভার করে ঘুরছে। পার্টি শেষ হওয়ার পর প্রিয় সোজা নিজের রুমে চলে এসেছে, আর এখানে মুখ ভার করেই বিছানায় ঠিক করেছে ঘুমানোর জন্য। আয়ন রুমে এসে প্রিয়কে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে থাকতে দেখেই ভীষণ হাসি পেল ওর। কিন্তু আপাতত লোহা গরম, এখানে হাসলেই এই লোহা লাভা হয়ে প্রথমে ওকেই জ্বালাবে। তাই চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে প্রিয় শুয়ে পড়েছে। আয়ন একটু মুচকি হেসে প্রিয়র বেডের কাছে হাঁটু গেড়ে বসলো। প্রিয় মাথায় হাত বুলিয়ে আয়ন সরি বলল প্রিয়কে। লক্ষ্মী শোনা আমার, দেখ পার্টি থেকে এই পর্যন্ত কতবার সরি বললাম, এত সরি তো আমি আমার জীবনে কাউকে বলিনি। কিন্তু প্রিয় কিছু বলছে না। প্রিয়কে চুপ দেখে আয়নের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আয়ন টুপ করে প্রিয়র ঠোঁটে একটা কিস করে দিল, আর এতে প্রিয় মরিচের মতো জ্বলে উঠলো। লাফ দিয়ে উঠে বসলো, আয়নের দিকে নিজের রাগী চোখে তাকায়। আর এটা দেখে আয়ন আবার হাসি পায়, কারণ প্রিয় ডাকলে একদম কিউটের ডিব্বা লাগে। আয়নের মন চাই তখন প্রিয় নরম স্পষ্ট মসৃণ গালে দুটো টেনে দিতে, কিন্তু এখন নিজের এই চাওয়াটা আপাতত সাইডে রাখলো প্রিয়সীকে মানাবার জন্য।
আয়ন প্রিয়র হাত দুটো টেনে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। আয়ন এক কান ধরে ইশারায় দেখালো। প্রিয় অভিমান মুখ ঘুরিয়ে ফেললো, এতে সহজে ও মাফ করবে না। আয়ন প্রিয়র মুখটা নিজের দিকে ঘুরিয়ে আবার একটা কিস করলো ঠোঁটে। প্রিয় যেন আবার অবাক হলো আয়ন এমন হুটহাট চুমাতে। তখনও আমাদের গেস্ট ছিল প্রিয়, আর গেস্টদের এইভাবে কারণ ছাড়া অপমান করাটা কি ঠিক বল? প্রিয় মাথা নাড়ায়, তার মানে না। প্রিয় নিজের ভুলটা বুঝতে পারে, আসলে তখন এই কাজটা করা ঠিক হয়নি। এটা ওর বাচ্চামো ছাড়া আর কিছুই না, তাই তো নিজেও সরি বলে আয়নকে। আয়ন আবার প্রিয়র ঠোঁটে একটা কিস করে। ইটস ওকে শোনা, আমি জানি তুই নীলিমাকে পছন্দ করিস না, আমিও করি না, কিন্তু কি করবো বল? মায়ের বান্ধবীর মেয়ে, তার উপর ওদের কোম্পানির সাথে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট জড়িত, তাই না চাওয়া সত্ত্বেও ওকে সহ্য করতে হয়। ও সব সময় তোমার গায়ে পড়ে কথা বলে, কিন্তু তুমি কিছু বলো না। আমার এসব একদম পছন্দ না। প্রিয় মুখটা আবার ভার করে আয়নকে অভিযোগ করে। আয়ন জানে প্রিয়র মনে আয়নের জন্য একটা সফট ফিলিং আছে, কিন্তু সেটা আজও ভালোবাসা কিনা আয়ন জানে না। প্রিয় এখন ওর মনের কথা প্রকাশ করেনি, কিন্তু বলে না। কিছু অনুভূতি লুকানো যায় না। ভালোবাসা তেমনই এক মিষ্টি অনুভূতি, ইচ্ছা করলেও লুকানো সম্ভব না। আজ প্রিয়র জেলাসি তাই প্রকাশ করছে। আয়ন যেমন প্রিয়কে নিয়ে পজিটিভ, তেমনি প্রিয় অন্য কারোর সাথে আয়নকে দেখতে চায় না। প্রিয় হয়তো জানেই না আয়নকে কতটা ভালোবেসে ফেলেছে। আয়ন আবারও ওর প্রিয়সীর ঠোঁটে একটা কিস করে বলল, আমার নিজেরও একদম পছন্দ না শোনা, তাই তোর কাছ থেকে দূরে দূরে থাকি। কিন্তু ওকে তোর ভাষায় কি বলে জানিস? ছেঁচড়াবে। আমার বিয়ে হয়েছে জেনেও পিছ ছাড়ছে না, দেখিস না? প্রিয় আরো কিছু বলতে নিবে, কিন্তু আয়ন আবারও প্রিয়র ঠোঁটে কিস করলো। কিন্তু এবার আর ছাড়লো না। তার মানে আয়ন আর কিছু বলতে আগ্রহ না। আর প্রিয় নিজের অজান্তে দুহাত দিয়ে আয়নকে টেনে নিল নিজের কাছে, একদম কাছে। ব্যাপারটা আয়নকে একদমই অবাক করলো না, বরং খুশি হয়ে প্রিয়কে শক্ত হাতে নিজের সাথে মিশিয়ে নিল। আজ প্রিয় সক্রিয়ভাবে আয়নের সাথে তাল মেলাতে লাগলো। সুখের এক আদিম খেলায় মেতে উঠল ওরা দুজন। বিয়ের পরপরই অনিক আর সারাকে হানিমুনে পাঠিয়ে দিল আয়ন। অনিক অবশ্য যেতে চায়নি, কিন্তু দাদার আদেশে অনেকটা বাধ্য হলো। আর আয়নকে আবার অফিসের কাজে মন দিতে হলো। অনেকদিন ছুটি কাটানোর পর অনেক কাজ পেন্ডিং পড়েছিল, তাই অফিসে এসে শ্বাস নেওয়ার সময়ও পায়নি। তার উপর অনিক নেই, তাই আয়ন আর তিয়াসের ওপর চাপ পড়ল সব। পরপর দুটো মিটিং অ্যাটেন্ড করে আয়ন অনেকটা ক্লান্ত নিয়ে নিজের কেবিনে এসে বসলো। হঠাৎ প্রিয়র কথা মনে পড়তেই ফোনটা হাতে নিল। প্রায় 20টা মিস কল, তাও আবার আননোন নাম্বার থেকে। আয়ন একটু অবাক হলো, একটু চিন্তা করে নাম্বারটিতে কল দিল। অপর পাশ থেকে রিসিভ করা ব্যক্তির কণ্ঠ শুনে আয়ন চমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে শুনলো অপর পাশের ব্যক্তিটির ফোন করার কারণ। আয়ন ফোনটা কোনো রকম কেটেই দ্রুত অফিস থেকে বের হয়ে গেল, কাউকে কিছু না বলে। আজ কলেজ থেকে বের হয়ে রাস্তার অপর পাশে ফুচকার স্টলে দেখে প্রিয় ডানে বামে না তাকিয়ে রাস্তা পার হতে নিলেই হঠাৎ একটা বাইকের সাথে ধাক্কা লেগে প্রিয়র ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে আর মাথায় ভালোই ব্যথা পায়। দিশা দৌড়ে এসে প্রিয়কে ধরে। দিশা আর ওর কিছু ক্লাসমেট এর সাহায্যে গাড়িতে উঠে বসে প্রিয়। দিশা ড্রাইভারকে বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে। দিশা এক হাতে প্রিয়কে ধরে আরেক হাত দিয়ে ফোনটা বের করে আয়নকে কল করতে থাকে। ডাক্তার প্রিয়কে কিছুতেই সুই দিতে পারছে না। ও সুইয়ের কথা শুনে বাচ্চাদের মতো কেঁদে চলেছে সে কতক্ষণ ধরে। আয়ন কেবিনে এসে প্রিয়কে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল। প্রিয়র কাছে এসেই, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? খুব পেইন করছে কি? কোথায় করছে আমাকে বল প্লিজ, এখনই কমে যাবে, একদম ঠিক হয়ে যাবে, আমি আছি না? প্রিয়কে হালকা জড়িয়ে ধরে। রাগী চোখে ডাক্তারের দিকে তাকায়। সমস্যা কি? এখনো ট্রিটমেন্ট করেননি কেন? স্যার, তেমন চিন্তার কিছু না, তবে পেইন কমানোর জন্য একটা ইনজেকশন দিতে হবে। কিন্তু পেশেন্ট ইনজেকশনের নাম শুনে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি? বাচ্চাদের মতো কি? ও তো বাচ্চাই। আপনার কি ওকে দেখে বুড়ি মনে হচ্ছে নাকি? আয়ন কিছুটা রেগে কথা না বলে, আমি কিছু রেগে গিয়ে বললাম, বেশি কথা না বলে কাজটা করুন। আয়ন ইশারায় ডাক্তারকে সুই দিতে বলল। আয়নের কথা শুনে ডাক্তার বেচারাও আহম্মক হয়ে গেল। কি বলে এই লোক? এত বড় ধামড়ি মেয়েকে নাকি ওনার বাচ্চা মনে হয়? ডাক্তার মনে মনে একটু বিরক্ত হলেও কিছুই বলল না, চুপচাপ নিজের কাজ করেই চলে গেল।
প্রিয় যখন আয়নের বুকে মাথা রেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল তখন আয়নের ইশারায় ডাক্তার সুইটা দিয়ে ফেলল। প্রিয় ছোটবেলা থেকেই সুই দিতে ভয় পায়, তাই তো সুইয়ের এত ভয়ে ডাক্তার দেখাতেও যেত না। আজ তাই হলো। এক এক করে সবাই চলে যায়, আয়ন আর প্রিয়কে একা রেখে কেবিনে। আয়ন প্রিয়কে শান্ত করে ওর মুখটা তুলে জিজ্ঞাসা করলো কিভাবে হয়েছে এসব। প্রিয় সব বলতে দেরি দেখে আয়নের ঝাড়ি দিতেও দেরি হলো না। সব সময় তোর বাচ্চা মতো, তাই না? বড় হবি কবে? কতদিন বলেছি এইভাবে ট্রেনিং বিরিং করে চলাফেরা করবি না, কিন্তু তুই তো তোর কথা শুনলে তো। আজ থেকে তোর সব বন্ধ। খুব বেশি বার বেড়েছিস না? কিছু বলি না বলে মনে করিস না আমি ভালো হয়ে গিয়েছি। শুধু নিজেকে শান্ত রাখছি, নাহলে তোকে আছাড় মেরে হাড্ডি গুড্ডিগুলো সব ভেঙে ফেলতাম এত করে। আয়নের ধমকে প্রিয় রেগে আয়নকে দূরে সরাতে নিল নিজের থেকে, কিন্তু এক চুলও সরাতে পারল না। আয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। হয়েছে, ব্যাস এতটুকুই শক্তি। মশা আসছে হাতিকে সরাতে। আয়ন হাসতে হাসতে বলল, এবার এত এক্সাইটেড হয়ে কত জায়গায় ফাও ব্যথা পেয়েছে। উফ, তার ওপর অয়নও বকছে সেই কখন থেকে। আরে ভাই, কেউ ইচ্ছে করে কি নিজের অ্যাক্সিডেন্ট করে? কিন্তু কে শুনে কার কথা? এই লোকটা একটা বজ্জ। প্রিয়কে মুখ ভার করে থাকতে দেখেও আয়ন আজ আর প্রিয়র রাগ ভাঙালো না। চট করে প্রিয়কে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল কেবিনের বাইরে। প্রিয় কিছু বলতে মুখ খুললে আয়ন টুপ করে একটা চুমু দিয়ে দেয় ওর ঠোঁটে, আর এতেই কাজ হয়ে যায়। আজ 3 দিন হলো প্রিয়র কোনো খোঁজ নেই। এমন আকাশ পাতাল এক করে দিয়েছে, তবু কোনো হদিশ মিলছে না। চারিদিকে পুলিশ হতে শুরু করে নিজের লোকও লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। সারাদিন নিজের কাজকর্ম ফেলে আয়ন প্রিয়কে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। সেই সকালে বের হয়, রাতে ফেরে, খাওয়া নেই, ঘুম নেই চোখে। আয়ন এখন খুব ক্লান্ত। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। শুধু জানে প্রিয়কে ওর চাই, একটু শান্তির জন্য। প্রিয়র বুকের উষ্ণ গরমই পারবে আয়নের এই অচেতন মনটিকে এখন একটু প্রশান্তি দিতে। কিন্তু কোথায় প্রিয়? অনেকদিনের ক্লান্ত চোখ দুটো বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়ন। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। কি অদ্ভুত না এই ভালোবাসা! পাথরের বুকেও ফুল ফোটানোর ক্ষমতা রাখে, তবু যেন তার বিন্দুমাত্র অহংকার নেই। যেখানে মানুষ তার ক্ষণিকের সৌন্দর্যের মোহে অন্ধ হয়ে যায়, অথচ এই ভালোবাসা নামক বচনটির পরিসীমা অসীম, তবুও নেই কোনো দম্ভ। আমরা কেন এমন হতে পারি না? আয়ন ভেসে যাচ্ছে অতীতের কিছু মধুময় স্মৃতিতে। কিছুদিন আগের কথা, আয়ন অফিস থেকে ক্লান্ত শরীরে বাসায় এসেই হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রিয় তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। আয়নের এই বাজে অভ্যাসটা প্রিয় একদম পছন্দ না। প্রায় আয়ন অফিস থেকে এসে ফ্রেশ না হয়ে বিছানায় এভাবে শুয়ে পড়ে, আর চোখ দুটো কিছুক্ষণের জন্য বন্ধ করে শুয়ে থাকে। আজও তাই করল। তাই প্রিয় নিচে টেপ রেকর্ডিং বাজানো শুরু করে দিল। আয়নকে বারবার ফ্রেশ হওয়ার তাগিদ দিতে লাগলো, কিন্তু আয়নের কানে কিছু ঢুকছে বলে মনেই হয় না। তাই প্রিয় আয়নের হাত ধরে টেনে উঠাতে চেলে আয়ন একটু রেগে যায়। এই সমস্যা কি? হ্যাঁ, এমন করছিস কেন? ফেরার পর থেকে দেখছি কানের সামনে কখন ধরে কা কা করে যাচ্ছিস। কি হয়েছেটা কি? হ্যাঁ, এত রিয়েক্ট কেন করছিস? আমার রুম, আমার বিছানায় কি শান্তি মতো একটু শুতে পারবো না? বল, সমস্যাটা কি? একটু চেঁচিয়ে কিছু না বলেই প্রিয় চুপচাপ পড়ার টেবিলে বসে পড়ল। আয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রিয়র সাথে এমন আচরণ ওর মোটেই করা উচিত হয়নি, তবুও কেন যে নিজেকে আটকাতে পারলো না। আজকাল মাঝে মাঝে খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলে ও প্রিয়র সাথে। বলা বাহুল্য, মানুষ তার প্রিয় মানুষটির উপরই সবচেয়ে বেশি রাগ ছাড়তে পারে কারণে অকারণে। আয়নও নিজের ফ্রাস্ট্রেশনগুলো প্রিয়র উপরেই উঠালো। শাওয়ারের ঠান্ডা জল আয়নের শরীর বেয়ে নেমে যাচ্ছিল, আর আয়নের মাথায় ভর করছে কিছু অজানা টেনশন। আজ রবিন কনফার্ম করলো আজগর আলীর মার্ডার হয়েছে, তাই তো এত আকাশ পাতাল করেও তার খোঁজ পায়নি এতদিন আয়ন। এ আজগরই তো ছিল একমাত্র মাধ্যম যার মাধ্যমে জানা যেত কারা প্রিয়র সাথে এমন করেছে। প্রিয়র ফেক ভিডিও বানিয়ে ওকে বদনাম করার পেছনে কার হাত ছিল আর কেন? কিন্তু আজগরের মৃত্যুর সাথে সব যেন শেষ। এখন টেনশনে ভর করছে ওর মস্তিষ্ক জুড়ে। চেনা শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু অচেনা শত্রু থেকে বাঁচা সহজ না। আর এসব টেনশনের পীড়া এখন প্রিয়র সাথে খারাপ ব্যবহার করে বসে। একটা বন্ধ করে নিজের ভেজা চুলগুলো হাতের সাহায্যে পেছনে সরিয়ে সিনের জলে ভেজা আয়নায় নিজের নগ্ন শরীরটার দিকে তাকিয়ে আছে। ফর্সা শরীরটা সাবরে ঠান্ডা জলে কেমন লালচে হয়ে গিয়েছে। হাতের সাহায্যে গোলাটে আয়না থেকে জলটা মুছে নিল। মুখে কিঞ্চিত বাঁকা হাসি নিয়ে আয়ন নিজে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। আমি তোর কিছুই হতে দেবো না সোনা। তোকে আগে যেমন আগলে রেখেছি এখনো রাখবো, তার জন্য আমাকে একটু কঠোর হতে হবে। আয়ন কিছু মনে করে বাথরুম থেকেই প্রিয়কে ডাক দিল। প্রিয় ব্রু কুঁচকে বাথরুমের দরজা দিকে তাকালো। একটু আগের ঘটনা প্রিয় এখনো বলেনি, তাহলে এখন কেন আয়ন ওকে এভাবে রাখছে? শয়তান লোক কখন কি মতলব পাটে
মনে কিছুই বোঝা যায় না, একদম গিরগিটির মতো রং বদলায়। এখন আবার বাথরুমে গিয়ে ডাকছে। কেন রে, তোকে কি এখন আমি গোসল করিয়ে দিব? প্রিয় মনে মনে বিড়বিড় করে যাচ্ছে, ভীষণ রেগে আছে। আয়নের ইদানিং এমন হুটহাট আচরণগুলো একদম সহ্য হয় না। আর এদিক দিয়ে আয়ন বাথরুম থেকে প্রিয় প্রিয় করেই যাচ্ছে কতক্ষণ ধরে। আয়নের চিৎকারে প্রিয়কে অবশেষে জবাব দিতেই হলো। কি হয়েছে, কি চাও? চাই তো তোকে, কিন্তু আপাতত তোয়ালটা দিলেই হবে। আয়ন একটু হেসে সহ্য করলো, এতক্ষণ বকে, এখন বলে কি তোকে চাই। কথাটা একটু ব্যঙ্গ করেই বলে প্রিয়। তোয়ালেটা নিয়ে দরজায় নক করলো। আয়নের পুরুষালী ভেজা হাতটি এগিয়ে দিল। আয়নের ভেজা হাত দিয়ে তখনও ছুঁয়ে ছুঁয়ে পানি ঘরের মেঝেতে পড়ছিল। প্রিয় কিছুটা বিরক্ত হয়ে তোয়ালেটা দিতে নিলে হঠাৎ আয়ন তোয়ালে সহ প্রিয়কেই টেনে শাওয়ারে দাঁড় করিয়ে দেয়। মুহূর্তে প্রিয় পুরো কাক ভেজা হয়ে যায়। রাগে দুঃখে প্রিয় আয়নের দিকে তাকাতে আয়নের চোখের চাউনি দেখে কেঁপে ওঠে প্রিয়। কি ভয়ঙ্করী মানুষটি চাউনি, চোখ দিয়ে মেরে ফেলতে পারে। নেশা কাকে বলে আজ যেন প্রিয় হরে হরে টের পাচ্ছে। আর তাই প্রিয়র যেন নেশাগ্রস্ত লাগলো নিজেকে। এক অমানসিক চাওয়া ভর করছে প্রিয়র মনে। মুখ দিয়ে অনেক কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। আয়নের শরীর থেকে ভেসে আসা সদ্য গোসল করা পুরুষালী শাওয়ার জেলটার গন্ধটা খুব তীব্রভাবে বাজছিল। অদ্ভুত শিহরণে জেগে গেল প্রিয়র সারা শরীর। প্রিয়র দৃষ্টি আটকে ছিল তখনও আয়নের পশমহীন খোলা বুকটার দিকে। আর আয়নও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়র দিকে। দুজনের মধ্যে কোনো কথার আদান প্রদান চলছিল না, তবুও যেন দুজন দুজনের অনুভূতির অসীম খেলা মেপে নিল চোখে চোখ রেখেই। এক অদ্ভুত অনুভূতি যার নাম নেই, গন্ধ নেই, আছে শুধু কিছু অনুভূতি আর অনুভূতি। কিছুক্ষণ এভাবেই থাকার পর শাওয়ারের ঠান্ডা জলে ভেজার কারণে প্রিয় শীত শীত লাগছে। ঠান্ডায় হঠাৎ প্রিয় ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আর প্রিয়র দিকে তাকিয়ে থেকেই শাওয়ারটা বন্ধ করে দিল। আরো একটু কাছে চলে এলো প্রিয়র। আর এতে আয়নের নিঃশ্বাসের গরম বাতাস আছড়ে পড়ছে প্রিয়র সারা মুখে। প্রিয় বুঝতে পারছে না কেউ না ছুঁয়ে শুধু তার কাছে থাকার অনুভূতি দিয়ে কিভাবে ঘায়ল করতে পারে। প্রিয় ঘায়ল হচ্ছে ভীষণভাবে। আয়নও যেন প্রিয়র কাঁপা কাঁপা ঠোঁট বিস্মিত মুখে লাল আভায় কেমন বিমোহিত হয়ে পড়ছে। হাত বাড়িয়ে ঠোঁট দুটো স্পর্শ করতে প্রিয় চমকে আয়নের দিকে তাকালো। হঠাৎ কারো হাতের স্পর্শে আয়নের সম্বিত ফিরে এলো। চোখ দুটো খুব জ্বালা করছে, খুলতেও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ চোখগুলো বুঝে থেকে একটু সময় নিল। এরপর ধীর চোখের সামনে তাকালে মায়াকে দেখতে পায়। আয়ন আশা করেনি বোনকে এই সময় দেখবে। মায়া প্রেগনেন্ট, 6 মান্থ রানিং চলছে। কিছু কমপ্লিকেশনের জন্য ডাক্তার জানি একদম নিষেধ করেছে, তাই তো অনেকের বিয়েতেও তেমন কিছুই করতে পারেনি। অথচ প্রত্যেকবারের মতো এবারও আয়নের কষ্ট কমাতে চলে এসেছে বোন। কেমন আছো আপু? মায়ের একটা হাত ধরে বাবু কেমন আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করে তো? আর তুমি কেন এই শরীর নিয়ে আসতে গেলে? আসছো তো আসছো, তার উপর এত রাত জেগে আছো, এসব কি আপু? এই সময় অনিয়ম কিন্তু একদমই ঠিক না। মায়া স্নেহের সাথে আয়নের মুখে হাত রেখে তুই ঠিক আছিস তো ভাই? আয়ন যেন স্নেহের এই স্পর্শ টিরিয়ে অপেক্ষায় ছিল। মায়ের হাতটি মুখে চেপে ধরে ডুঁকড়ে খেতে দেয়। নিজের আবেগগুলো বোনের কাছে কিছুতেই লুকাতে পারল না আর। আমি ঠিক নেই আপি, একদমই না। ও আমাকে আবারও ছেড়ে চলে গেছে। কিভাবে পারলো আপি? আমি কি করব? আমার ভালোবাসা ওকে আটকাতে পারলো না। আমার ওর বিশ্বাস হচ্ছে ওরা একবারে যে ও চলে গেছে। আমিও চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আপু। তাহলে কি এইসব মিথ্যা ছিল এতদিন? শুধুই কি অভিনয়? ও কেন চলে গেল আপু? কেন? আমি কোথায় খুঁজবো ওকে এবার? আমাদের সহ্য হচ্ছে না আর আপু। আমি মরে যাবো ওকে ছাড়া। আমি থাকবো কিভাবে ওকে ছাড়া? 3 দিন আগের সকাল। আয়নের প্রিয় দিনগুলো খুব ভালোই কাটছিল। প্রিয় ধীরে ধীরে আয়নের ভালোবাসায় যেন আসক্ত হয়ে পড়ছিল। আয়নকে ছাড়া ওর এখন চলেই না। সারাদিন চোখের থেকে দূরে থাকলেও মন থেকে দূরে ছিল না। আয়ন নিজের ভালোবাসায় প্রিয়কে এমন ভাবে জড়িয়েছে, প্রিয় হয়তো চাইলেও দূরে থাকতে পারবে না। শরীরের সাথে সাথে ওদের মনটাও যেন এক সূত্রে বেঁধে গেছে। সবকিছু ভালোই চলছিল। এমনকি প্রিয় গায়েব হওয়ার সকালটাও আয়নের জন্য খুব সুন্দর ছিল। প্রিয় আয়নের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। এই সময়ে অ্যালার্ম ক্লকের আওয়াজে প্রিয় জেগে গেল আর আয়নের হাতের মাঝ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। আয়ন আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আর একটু থাক না সোনা। একদম না, আমাকে কলেজের জন্য রেডি হতে হবে আর তোমাকে অফিসের জন্য। সো ফার্স্টলি উঠে পড়ো, আমাকেও সারো। কিন্তু আয়নের এখন আর কোনো সাড়া নেই। যেমন স্কুল কামাই করার জন্য বাচ্চারা ঘুমের অভিনয় করে শুয়ে থাকে, প্রিয়রও এখন আয়নকে দেখে তাই মনে হচ্ছে। আয়ন প্রিয়কে জড়িয়ে ধরেই ঘুমানোর ভান করছে প্রায় আধা ঘন্টা ধরে। প্রিয় আয়নকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আয়ন যেন আরো শক্ত করে আটকে দিল প্রিয়কে।
অয়ন ওঠো, আমি জানি তুমি জেগে আছো, তাই ভান করে লাভ নেই। বাথরুম শুরু করলে আমার লেট হয়ে যাবে আজ ভার্সিটিতে পৌঁছতে। আয়নের মনে হয় না কোনো কথা কান দিয়ে মগজে ঢুকছে। ও আরো গভীর ভাবে প্রিয়র গলায় মুখ ডুবিয়ে একটা কিস করলো। মুহূর্তে প্রিয় শিউরে উঠলো। আয়নকে আবারও ধাক্কাতে লাগলো। কি করছো কি তুমি? সকাল সকাল সব কি শুরু করেছো? তোমার নামে মামলা দেয়া দরকার, জানো? যখন তখন বউকে জ্বালাবার। আয়ন এবার প্রিয়র গলায় নাকটা ঘষতে ঘষতে বলল, যা করগে গিয়ে। পুলিশকে আমি রাখবো নাকি তুই? কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে তোকেও জেলে রাখতে হবে, আর দুজনকে একটি হ্যান্ডক্যাপ দিয়ে আটকাতে হবে, তাহলেই হবে। আমার আর কোনো সমস্যা নেই। কেন কেন? আমি তোমার সাথে কেন একই হ্যান্ডক্যাপ পরে জেলে যাব? আমার ওখানে কি কাজ? কেন মানে? আমি আছি না? আমি একা জেলে কারোর সাথে রোম্যান্স করবো? কার সাথে? হ্যাঁ, সঙ্গী থাকলে হাসতে হাসতে কেটে যাবে রাস্তাটা। কথায় আছে না? মামা বাড়ির আবদার পাইছো? আয়ন হেসে বলে, না, মামার শয়তান মাইয়াটাকে পাইছি। এটাই ছিল প্রিয়র সাথে আয়নের শেষ কথা। এরপর প্রিয়কে দেখার সৌভাগ্য হয়নি আয়নের। প্রিয় প্রতিদিনের মতো যথারীতি ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু ফিরে আর আসেনি। আয়নের রুমের বাইরে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তবে কিছু কিছু পাবলিকের মুখে বিরক্তি ভাবটা না চাওয়া সত্ত্বেও ফুটে উঠছে স্পষ্টভাবে। আর এমন মহান ব্যক্তির দুজন হলো আসমা বেগম আর সারা। তারা পারে না রুমের ভেতরের মানুষটিকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিতে, কিন্তু আফসোস কিছু চাওয়া ইচ্ছে থাকলেও পূরণ করা সম্ভব হয় না। এই যেমন এখন সারা আর আসমার ইচ্ছের দাম কারো কাছেই নেই। চেয়ে চেয়ে দেখা ছাড়া আপাতত তাদের কিচ্ছু করার নেই। আয়নদের ফ্যামিলির একটা নাসরিন কবির প্রিয়র চেক আপ করছে। পাশে আয়ন দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলার মতো অবস্থায় নেই। শুধু এক দৃষ্টিতে প্রিয়র অচেতন মুখটির দিকে তাকিয়ে আছে। নিজেকে অনেকটা অপরাধী মনে হচ্ছে। সবই তো ঠিক ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? ডাক্তার নাসরিনের কথায় আয়নের হঠাৎ সম্বিত ফিরে পায়। কিছু টেস্ট করার প্রয়োজন পেশেন্টের, তাহলে আমরা এক্সট্রা কারণ জানতে পারবো। আপনার ওয়াইফের শরীরটা খুবই উইক, মনে হয় কিছুদিন যাবৎ খাওয়া দাওয়া তেমন ঠিকমতো করে না। ওনার প্রতি একটু যত্ন নিন মিস্টার আয়ান। কাল সকালে একবার আমার চেম্বারে নিয়ে আসবেন, টেস্টগুলো দ্রুত করানো দরকার। আপাতত পেশেন্টের এখন ঠিক আছে, ওনার ঘুম দরকার, আর একদম স্ট্রেস নিতে মানা করবেন। আয়ন ডাক্তার নাসরিনের সাথে কথা বলতে বলতে বাইরে এসে দেখে সবাই কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আপাতত কারো রিয়াকশন দেখার সময় নেই আয়নের। আয়ন ডাক্তারকে বিদায় দিয়েই কেউ কিছু বলার আগেই সবার মুখের উপরে ধর্ষাটা লাগিয়ে দিল। আয়নের এমন আচরণে কেউ অবাক না হলেও মিসেস আসমা বেগম অনেকটা বিরক্ত। এই ছেলেকে নিয়ে উনি আর পারছে না। কি আছে এই মেয়ের মাঝে যে আমার এত বড় ধামড়া ছেলে এই মেয়ে ছাড়া কিছুই চোখে দেখে না? গলার মধ্যে কাঁটার মতো আটকে আছে এই মেয়ে। আরে চলে গেলে এমন জায়গায় যা, যাতে আয়ন ইচ্ছা করলেও আর খুঁজে না পায়। কিন্তু না, ম্যাডাম দুদিন পর পর গায়েব হবেন, আর ছেলে হ্যারিকেন নিয়ে খুঁজে বের করবে। এটা বাড়ি তো নাকি যেন কোনো এতিমখানা? যার মন চায় আসবে, আবার যার মন চায় চলে যাবে। আর আমি হচ্ছে বিশাল দানশীল মানুষ, টাকা পয়সা দান করে, আর আমি আমার ছেলেদের। কি জীবন আমার! দালান ঘরে থেকেও ছেঁড়া তেনার সুখ কপালে। প্রিয়র থেকে বেশি তো আয়নের উপরেই রাগ উঠছে এখন বেশি আসমার। পারছে না আয়নকে এখনই দু চারটি কথা শুনিয়ে দিতে, কিন্তু আফসোস এই ইচ্ছাটাও পূরণ হবে না আজ আর। আর সারা এইসব দেখে বিরক্তিকর মুখ নিয়ে ওখান থেকে প্রস্থান করলো। এই লেটেস্ট নিউজটা নিজের মা মোহিনীকে দিতে চলে গেল। বলে না, ঘরের খবর পরে জানে কেমনে? এসব কিছু গাঁজাখোর নারীদের জন্যই ঘরের খবর শুধু পড়ে না, শত্রুও জানতে পারে। আয়ন গিয়ে ঘুমন্ত প্রিয়র পাশে গিয়ে বসলো। প্রিয়র হাতটি ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ সকালেও তো ভালো ছিল, তাহলে এমন হবার কারণ কি আয়ন বুঝতে পারছে না। রবিন ফোন না করলে হয়তো আয়ন জানতোই না প্রিয় যে সেন্সলেস হয়ে পড়েছে। খবরটা শুনে আয়ন আর এক মুহূর্তও দেরি করেনি। অচেতন প্রিয়কে সোজা নিজের বাসায় নিয়ে এসেছে। এখন আর অন্য কিছু চিন্তা করার সময় নেই। প্রিয় যেদিন গায়েব হয়েছিল সেদিনই আয়ন খুঁজে বের করে ফেলে। প্রিয় হয়তো জানতোই না আয়ন প্রিয়র অগোচরে কিছু বডিগার্ড রেখেছিল সর্বদা প্রিয়কে নজরে রাখতে। তাই আয়নকে বেশি কষ্ট করতে হয়নি প্রিয়কে খুঁজে বের করতে। কিন্তু প্রিয়র এভাবে চলে যাওয়ার চেয়ে বেশি রগ উঠেছিল প্রিয় বর্তমানে যার সাথে আছে তা জেনে। কারণ প্রিয় আর কারো না, রোহানের বাসায় এখন। আয়ন এটা জানতে পেরেই রগ যেন ওর সৎ আসমানে উঠে পড়েছে। যে নামটা ও একদমই সহ্য করতে পারে না, প্রিয় সেই মানুষটার বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু কেন? আয়ন হয়তো প্রিয়কে সামনে পেলে এখন নিজের রগ দিয়ে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিত। সেদিন প্রিয় কলেজে যাওয়ার পরই একটা ইমেল আসে প্রিয়র মোবাইলে।
ইমেলটা ওপেন করলেই দেখতে পায় আয়ন কোনো মেয়েকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে। বেশ কয়েকটি ছবি এসেছে, আর প্রতিটি ছবিতে আয়নের সাথে মেয়েটির ঘনিষ্ঠতা অনেক বেশি মনে হচ্ছে। মুহূর্তে প্রিয়র চোখ দুটো ছলছল হয়ে পড়ল, আর কিছু বুঝে ওঠার আগে প্রিয় ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে একটা আননোন নাম্বার ভাসছে। কিছুক্ষণ চিন্তা করে প্রিয় কলটা রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো প্রিয়র কানে। হ্যালো মিসেস আহমেদ, আমি জানি আপনি হয়তো এখন কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু কি করব বলুন, কিছু তো বলতেই হবে, না বলে থাকতে পারছি না। আপনি হয়তো ভাবছেন আমি কে, আমি যেই হই না কেন আপাতত আপনার শুভাকাঙ্ক্ষী। এখন ছবিগুলো দেখে হয়তো বিশ্বাস হচ্ছে না আয়নের মতো মানুষ এমন করতে পারে, কিন্তু জানেনই তো মানুষ মাত্রই ভুল। আপনার আয়নও তো সাধারণ মানুষ। আপনি চলে যাওয়ার পর হয়তো সুখ খোঁজার চেষ্টা করেছে অন্য কারো কাছে, তাই হয়তো বেচারা পা পিছলে গেছে। এখন আপনার ইচ্ছে, কি করবেন? এতক্ষণ চুপচাপ অপর পাশের ব্যক্তির কথাগুলো শুনছিল প্রিয়। নীরবতা কাটিয়ে নিজের ভাবভঙ্গি পরিবর্তন না করেই প্রিয় প্রশ্ন করল, ছবিগুলো আসলো তার সত্যতা কি? অপর পাশের ব্যক্তি হয়তো এমনই কোনো প্রশ্নের আশা করছিল। সততা তো আপনি ভালো জানেন মিসেস মাহবুব। আপনার সাথে যা করেছে তা কি সত্যি ভালো করেছে? মিস্টার আয়ন দাবি করে আপনার ভালোবাসার, অথচ নিজে ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র বিছানায় পেতে কত অভিনয় করছে। বিছানার কথাটা শুনে প্রিয়র রাগ উঠে গেল। তাই কিছুটা উচ্চ স্বরেই বলল, মানে মানে কি? দেখুন মিস্টার ওয়াট, এবার যা বলবেন সোজা সাপটা কথা বলবেন। আমার ট্যারা কথা একদম পছন্দ না। আর কি বোঝাতে চাইছেন আপনি? আর ম্যাডাম রাগ করছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই আমি অডিও ক্লিপ পাঠাচ্ছি, যা চেক করে ডিসাইড করবেন আপনার আয়ন কতটা ভালো মানুষ। ওকে, তা বুঝলাম সবাই। এবার প্রিয় নিজের সুরটা কিছুটা নরম করে জিজ্ঞেস করলো, কিন্তু এটা তো বলুন, হঠাৎ আমার ওপর এত দরদ দেখানোর কারণ? আমি তো আপনাকে চিনিও না, অন্য কোনো কারণ নেই তো আবার? ভেরি স্মার্ট গার্ল, যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নন আপনি। যাই হোক, সময় হলে জেনে যাবেন। এখন রাখি, আশা করি আমার অডিও ক্লিপটি শোনার পর আপনার সব ভুল ভেঙে যাবে। ভার্সিটির পুকুরপাড়ার কৃষ্ণচূড়া গাছটির ঠিক নিচে সিমেন্ট বালি দিয়ে তৈরি চেয়ারে প্রিয় বসে আছে। গাছ থেকে ফুল না ছড়লেও পাতাগুলো নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক যেন প্রিয় জীবনের মতো। যতই নিজেকে গোছাতে চায় ততই যেন এলোমেলো হয়ে যায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে প্রিয় 2 বছর আগের কথা। এমন কিছু ছবি আর ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছিল প্রিয় জীবনকে নরক বানাতে। তখন আয়ন নিচে চেয়ে তার আগে এতটাই অন্ধ ছিল যে দিক বিদিক সপ্তমী তার কিছুই যাচাই না করে প্রিয়র গায়ে আঙুল তুলেছিল। প্রিয়কে চরিত্রহীনতার ট্যাগ লাগিয়ে দিয়েছিল মুহূর্তে, আর প্রিয়কে হারাতে হয়েছিল নিজের সম্মানের সাথে নিজের বাবাকেও। আচ্ছা, এসব আবার কোনো প্ল্যান না তো? হয়তো কেউ চায় আমি অয়নের থেকে যেন দূরে সরে যাই। ঠিক এমনই তো ট্রিক অ্যাপ্লাই করেছিল 2 বছর আগে আমার সাথে, যাতে অয়ন ভুল বুঝে আমাকে। আর তাই তো হয়েছিল। কেউ হয়তো চায় আমি অয়নকে ভুল বুঝে সরে যাই। এমনই হয়তো। বিশ্বাস করি না আমি এসব। যে মানুষ তার সারা জীবন আমাকে ভালোবেসে গেছে, সে এমন কিছুতেই করতে পারে না। আমার বিশ্বাস হচ্ছে না। প্রিয়র ভাবনার ছেদ ঘটল ফোনের নোটিফিকেশনের শব্দে। প্রিয় দেখলো একটা অডিও ক্লিপ এসেছে। প্রিয় প্রথমে শুনবে না ভেবেছিল, কিন্তু ওর মনের খুঁতখুঁতে ওকে বাধ্য করলো শুনতে। অডিওটি ছিল আয়ন আর দিনেশের মাঝের কথোপকথন। আয়ন অফিসে যেদিন দিনেশকে বলেছিল কিভাবে ও প্রিয়কে ট্র্যাপে ফেলে বাধ্য করেছিল ওর কাছে আসতে। আরভিনের মিথ্যা অপারেশন, প্রিয়কে ব্ল্যাকমেইল, সবই কেউ চালাকির সাথে রেকর্ড করে ফেলে, আর ওটাই আজ প্রিয়কে সেল করা হয়। বুকের ভেতরের এক অসহ্য যন্ত্রণা অনুভব করছে প্রিয়। মনটা ভেঙে হয়তো কয়েকশো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মনটা তো বুকের ভেতরেই থাকে, তাই মনের কষ্ট বুকে গিয়ে আগে লাগে, ঠিক যেন বুকের হাড় চিরে যাওয়ার মতো। প্রিয়রও তেমনই লাগছে। কিভাবে পারলো আয়ন ওর সাথে এমন জঘন্য একটা কাজ করতে? একবারও কি ওর বিবেকে বাধা দেয়নি? সত্যি কি শরীরের লোভটা ছিল সেদিনই বেশি? প্রিয় যেন দিশেহারা হয়ে গেল। সাজানো ঘরটা হঠাৎ আসা ঝড়ের লণ্ড ফণ্ড হয়ে গেল। চিৎকার করে কাঁদতে মন চাইছে, কিন্তু ভার্সিটিতে নিজের তামাশা বানাতে চায় না প্রিয়। তাই চুপচাপ সামনের গেট ফেলে প্রিয় আস্তে করে হেঁটে ভার্সিটির পেছনের গেট দিয়ে বের হয়ে গেল। কারণ সামনের গেটে প্রিয়র জন্য আয়নের রাখা একজন গার্ডার ড্রাইভার দাঁড়িয়ে আছে। দিনেশ নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল, আর তখনই তিতির কেবিনে দরজা নক করে ভেতরে আসে। হাতে তার এই মাসের সকল এমপ্লয়ীদের বেতনের হিসেবের ফাইল। তিতি দিনেশের দিকে ফাইলটা এগিয়ে দিলেই দিনেশের চোখ পড়ে তিতিরের উপর। এতক্ষণ ও খেয়ালই করেনি কে এসেছে কেবিনে।
দিনেশকে নিচে থেকে হা করে তাকিয়ে থাকতে দেখে তিতির দিনেশের উদ্দেশ্যে বলল, স্যার, ফাইল নিচে, আমার মুখে লাগানো না, তাই নিচে তাকান। দিনেশও একটু দুষ্টুমি ভঙ্গিতে উত্তর দিল, কোন নিচে তাকাবো? বক্ষের নিচে নাকি নাভির নিচে? দিনেশের ঠোঁটের কোণে লেগে আছে এখনো দুষ্টু হাসি। তিতিরের গা জ্বলছে দিনেশের ডাবল মিনিংস কথা শুনে। খুব ভালো করে বুঝতে পারছে দিনেশের মতলব, কিন্তু রাগলে চলবে না ওকে। তাই নিজের রাগকে সংযত করে দাঁতে দাঁত চেপে বলল, নিচে মানে টেবিলের উপর দেখুন, আর রাস্তার ছেলেদের মতো কথা বলা বন্ধ করুন, এটা আপনার স্বভাবে যায় না। তিতির যে দিনেশকে কিছুটা অপমান করার চেষ্টা করেছে তা বুঝেও দিনেশ চুপ থাকলো। কারণ আজ তিতিরকে একটু অন্যরকম লাগছে দিনেশের। কেন বুঝতে পারছে না। তিতির শাড়ি পরে এসেছে, কিন্তু কেন? কোনো বিশেষ দিন ছাড়া তো এই মেয়েকে শাড়িতে দেখাই যায় না। তাহলে আজ কি এমন বিশেষ? দিনেশ কিছু মুহূর্ত সব ভুলে তিতির শাড়ি পরার কারণ খুঁজতে লাগলো। মনে হয় এটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ দিনেশের জন্য। কিছু খুঁজে পাচ্ছে না বলে এখন টেনশন হচ্ছে দিনেশের। দিনেশ নিজের প্রতি নিজেই একটু বিরক্ত বোধ করছে। এত বড় বিজনেসম্যান এম্পায়ার চালাতে পারিস, অথচ একটা মেয়ের শাড়ি পরে রহস্য খুঁজে বের করতে পারিস না। অবদার্থ কোথাকার, নিজেকে নিজেই গালি দিচ্ছে। স্যার, কি হলো, চিল্লাচ্ছ কেন? আমাকে কি কালা মনে হচ্ছে? না, একদম না স্যার। আপনি কালা হবেন কেন? আপনি তো বয়রা। আই থিঙ্ক আপনার ডাক্তার দেখানো প্রয়োজন। দিনেশ কিঞ্চিত অবাক হলো তিতিরের কথা শুনে। যার মুখে দু চারটে কথা ছাড়া তেমন কোনো কথাই মুখ দিয়ে বের হয় না, সেই মেয়ে দেখি তেজ দেখাচ্ছে, তাও আবার দিনেশের সাথে। ব্যাপারটা দিনেশের খুব ভালো লাগলো। তাই চেয়ারে কিছুটা হেলান দিয়ে তিতির দিকে আবার মুগ্ধ হয়ে তাকালো। আজ সত্যি একটু অন্যরকম লাগছে তিতিরকে। দিনেশেরও আবার হারিয়ে যাচ্ছে। কেন জানি এই মেয়েটির সামনে নিজের ইমোশন লুকাতে পারে না, বরং হাত পা ছড়িয়ে ছিড়িয়ে বাচ্চাদের মতো কান্না করতে মন চায়। হয়তো এটা দেখে তিতিরের মনটা একটু কোলে যাবে। ওকে কোলে তুলতে না পারুক, অন্তত নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলতে তো পারবে, থাক লক্ষ্মীটি, আর কেতো না। আজকের পর থেকে আমি নিজেকে তোমার করে সঁপে দিলাম, আমি তোমার হয়ে গেলাম। দিন শেষে আবার এমন কেবলা কান্তের মতো তাকিয়ে থাকা দেখে শরীর চলছে দিদির। আবার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। শয়তান বেটা, রাত হলে লরিন লাগবে আর দিন হলে আমার দিকে হাপলার মতো তাকিয়ে থাকবে। লুচ্চার গোষ্ঠী, তোর পাল্লায় আমি আর পড়বো না। তিতি দিনেশের ধ্যান ভাঙাতে টেবিলের উপরে একটা বাড়ি দিল হাত দিয়ে। সাথে সাথে দিনেশ সম্বিত ফিরে তিতির দিকের থেকে চোখ সরিয়ে ফেলে। সাইন করে উদ্ধার করুন আমাকে প্লিজ। সারাদিন আমি আপনার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। দিনেশ আর না চালিয়ে সাইন করে দিল, কারণ তিতিরের মুখ দেখেই বোঝা যাচ্ছে এই নারী আজ বঘের রূপ ধারণ করে আছে। উল্টোপাল্টা কিছু বললেই খবর আছে। দিনেশও তিতির একটা জুয়েলারি দোকানে এসেছে। তিতির বুঝতে পারছে না দিনেশ ওকে কেন এখানে নিয়ে এসেছে, আর এখন নিজের জিদ আর ইগোর কারণে কিছু জিজ্ঞাসা করতে পারছে না দিনেশকে। দিনেশ যখন কিছু আংটি দেখতে ব্যস্ত, তখন তিতিরের চোখ পড়ে কিছু চুড়ির উপর। ডিজাইনগুলো সিম্পল, তবে অনেকটা ইউনিক। তিতির বরাবর চুরির প্রতি একটু দুর্বলতা কাজ করে, কিন্তু তিতির এটাও জানে এত দামি জিনিস আপাতত এফোর্ড করতে পারবে না। তাই জিনিসটি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখে আবার রেখে দিয়ে দিনেশের সামনে দাঁড়ালো। দিনেশ আর চোখে এতক্ষণ সবই দেখছিল, তবু কিছু বলল না। হঠাৎ তিতির হাতটা ধরে একটা আংটি পরিয়ে দিল। তিতির বিস্মিত হয়ে, স্যার, এটা কি করলেন? আমি আবার কি করলাম? আংটি আমাকে কেন পরালেন? মানে কি এসবের? আরে রিল্যাক্স, এত হাইপার হবার কিছু নেই। আমি জাস্ট চেক করছিলাম আংটিটা লরিনের হাতে কেমন লাগছে। তুমি তো দেখছি তিলকে তাল বানিয়ে দিচ্ছ। নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কিছু নেই, বুঝলে? তিতির রগে যেন লাল নীল হয়ে গেল দিনেশের মুখে লরিনের নামটি শুনে। দিনেশের চুলগুলো ছিঁড়ে সাঁকড়াতে পাড়া প্রতিবেশীদের খাওয়াতে পারলে মনটা একটু শান্তি হতো এই মুহূর্তে। আঙুল থেকে আংটিটা খোলার জন্য জোর করতে লাগলো, কিন্তু আংটি আটকে গেছে, বেরই হচ্ছে না। তিতির খুব বিরক্ত লাগলো। ঢোকার সময় তো খুব ভালো করেই ঢুকে গেল, অথচ এখন কি হলো? কি হলো? আংটি হলো, তোমার জন্য আমারও লেট হচ্ছে। দেখতে পারছেন না খুলছে না? এটা কি করব? খুলছে না মানে কি? একটু আগে দেখে কত সুন্দর করে হুড়হুড় করে ঢুকে গেছে, এখন কি হলো? জানি না আমি। জানি না বললে তো হবে না, তাই না? এটা তো ওনাদের দোকানে ফেরত দিতে হবে। আংটিটা বের করতে একটু সাহায্য করুন তো। ম্যাডাম হাতে এটা আটকে গেছে, আর আপোষে যদি বের না হয় তাহলে আঙুল কেটে বের করুন, তবুও বের করুন। তিতির আতঙ্কিত হয়ে দিনেশের দিকে তাকালো। বলে কি এই লোক? একটা আংটির জন্য এখন আমার আঙুল কেটে ফেলতে হবে? কি সব আবোল তাবোল বলছেন স্যার? একটা সামান্য আংটির। তিতিরকে শেষ করতে দিল না দিনেশ। আরে সমস্যা মানে কি? 5 লাখ টাকা দামের এটা। 5 লাখ টাকা তোমার কাছে সামান্য মনে হলে দিয়ে দাও।
এতে তোমার আঙুলও বেঁচে যাবে আর আংটিটাও ফ্রি পেয়ে যাবে। তাই বলে কি এভাবে? তিতির পারে না কেঁদে দেবে, একটু ভেবে স্যার আর কোনো উপায়ও নেই। দোকানদারকে জিজ্ঞেস করলো তিতির। আছে ম্যাম, আমরা আংটিটি কেটে ফেলতে পারি। ও তাই নাকি? তাহলে তাই করুন। কিন্তু এরপর আংটিটার মূল্য আপনাকে দিতে হবে। তখন এটা আমাদের কোনো কাজেও লাগবে না। এটা অনেকটা অ্যান্টিক পিস। কিন্তু আমি কিভাবে? তিতির এবার সত্যি চিৎকার করে কাঁদতে মন চাইছে। ও বুঝে গেছে ও ফেসে গেছে। আর এই কাজটি যে দিনেশের তাতেও কোনো সন্দেহ নেই। দিনেশ তিতির হাতটি টেনে নিয়ে আংটিটি ঘোরাতে লাগলো সাবধানে। মুখে বাঁকা হাসি দিয়ে তিতিরের কাছে কিছু শর্ত দিল। যদি তিতির শর্তে রাজি থাকে তাহলে দিনেশ তিতিরকে সাহায্য করতে পারে এই বিপদ থেকে রক্ষা করতে। তিতির অসহায় মুখে দিনেশের দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য, বিপদে নিজে ফেলে আবার নিজেই শর্ত রাখে উদ্ধার করার জন্য। দুনিয়াটা আসলেই ধ্বংস হয়ে গেছে, এখানে ভালো মানুষের জায়গা নাই। দিনেশ তিতিরকে ছুরির কর্নারে নিয়ে গিয়ে তিতির পছন্দ করা ছুরি দুটো হাতে নিয়ে নিজেই পরিয়ে দিল। আমার প্রথম শর্ত, এগুলো তুমি আর খুলতে পারবে না, যত কিছুই হোক না কেন। দিনেশের শর্ত শুনে তিতির বিস্মিত হয়ে দিনেশের দিকে তাকিয়ে রইল। এ আবার কেমন শর্ত? আর দ্বিতীয় শর্ত হলো, তোমাকে আমার সাথে আমাদের নেক্সট প্রজেক্টের মিটিংয়ে লন্ডন যেতে হবে। এখানে না বলার কোনো চান্স নেই, কারণ তুমি আমার পিএ। আমি যেখানে তুমিও সেখানে। তবুও বললাম তোমাকে। কিন্তু আমি কিভাবে, মানে এত দূর বাড়িতে পারমিশন দিবে না আমার? যদি আমি কথা বলি তোমার বাবার সাথে তাহলে কি হবে? হয়তো। ওকে, আমি কথা বলে নেব। তুমি বাড়ি গিয়ে প্যাকিং শুরু করে দাও। ইশারায় দোকানের একজন কর্মচারীকে ডেকে তিতির আঙুলের আংটিটি কেটে ফেলতে বলল। ক্ষতিপূরণ যা হবে ও মিটিয়ে দেবে বলল। এটা ছিল আজ সকালে তিতির অ্যাটিটিউডের জবাব দিনেশের পক্ষ থেকে। দিনেশ তিতিরকে বোঝাতে চেয়েছিল অতীত। সেদিন প্রিয় সব জানার পর ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছিল একাই। আয়নের প্রতি অভিমানটা যেন আবার জমা হলো প্রিয়র মনে। ওর আবার পালিয়ে যেতে মন চাইছে সব কিছু ছেড়ে। তবে এবারে এত দূরে যে আয়ন ওর ছায়াও দেখতে না পায়। এসব ভাবতে ভাবতে প্রিয় এলোমেলো পা ফেলে হেঁটে চলছিল, কিন্তু কোথায় যাচ্ছে জানে না। তখনই রাস্তায় পড়ে থাকা একটা ইটের সাথে পা রেখে প্রিয় পড়ে যেতে নেয়। কিন্তু ঠিক সেই সময়ই নিজেকে সামলে ফেলে, তবে যা ক্ষতি হবার হয়ে যায়। প্রিয় পায়ে প্রচন্ড ব্যথা পেয়ে নখ উঠে যায় আর পা থেকে রক্ত বের হতে থাকে। ঠিক সেই সময় রোহান ওদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। ওর গানের একটা অডিশন ছিল আজ। রাস্তার সাইডে প্রিয়কে পা ধরে বসে থাকতে দেখে দ্রুত গাড়ি থামায়। সামনে গিয়ে দেখে সত্যি এটা প্রিয়। রোহানকে দেখে প্রিয়র মেজাজটা যেন আরো একটু বিগড়ে গেল। আয়ন হোক বা রোহান সব এক, এরা শুধু ধোঁকা দিতে জানে আর পারে মন নিয়ে খেলা করতে। প্রিয় চট করে রুমালটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। রোহানকে না দেখার ভান করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে থেকে এগিয়ে যেতে লাগলো। রোহান বুঝতে পারছে কিছু একটা হয়েছে, যা প্রিয়র উদাসীন মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে প্রিয় এখানে একা এই রাস্তায় কি করে? যতটুকু জানে প্রিয়র সাথে একজন গার্ড থাকার কথা। রোহানও অগোচরে প্রিয়র অনেক খোঁজ খবর নিয়ে রেখেছে। রোহান ভাবলো প্রিয়কে এখন আটকানো দরকার, তাই পেছন থেকেই প্রিয়কে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি প্রিয়, কিন্তু এক সময় আমরা ভালো বন্ধু ছিলাম। প্রিয় থেমে যায়, কিন্তু পেছনে তাকায় না। তাই রোহান গিয়ে প্রিয়র সামনে দাঁড়ায়। আমি তোমাকে কষ্ট দিয়েছি সত্যি, কিন্তু কখনো তোমার ক্ষতি চাইনি, এটা তুমিও জানো। কখনো নিজের সীমা অতিক্রম করিনি। শুধু একটা ভুল করেছি, যা শুধরানোর সুযোগও পাইনি। আমরা আগের কিছু ঠিক করতে পারবো না জানি, তবে বর্তমানে নিজেদের স্বাভাবিক করতে আমরা কি অতীতটা ভুলতে পারি না? অতীতে কি ছিলাম ভুলে বন্ধুত্বের সম্পর্কটাই মনে রাখি কেবল, তাহলে দুজনেরই চলতে সুবিধা হবে। প্রিয় রোহানের বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে। প্রিয় সবকিছু ভুলে রোহানকে একবার সুযোগ দিল, বন্ধুত্বের হাতটি গ্রহণ করে নিল। আয়নকে মাফ করতে বলে রোহান কেন নয়? আয়ন তো বড় আঘাত করেছে, সেই তুলনায় রোহান তো কিছুই করেনি। রোহান প্রিয়কে নিয়ে হসপিটালে যেতে চেয়েছিল, কিন্তু প্রিয় যেতে রাজি হয়নি, কারণ রোহান একজন সেলিব্রিটি। আর প্রিয় কেউ কেউ চিনতে পারলে মিডিয়া ব্যাপারটা আরো তেল মশলা মিক্স করে পরিবেশ করবে, এতে পরিস্থিতি আরো বাজে হবে। কিন্তু প্রিয় এটাও বুঝতে পারছে ও রোহানের বাসায় আসা হয়তো উচিত হয়নি। আয়ন জানতে পারলে না জানি কি করবে। প্রিয় সোফায় বসে বসে যখন চিন্তায় মগ্ন, তখনই ঘরের মেইন দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করলো। প্রিয় মাথাটা তুলে তাকিয়ে দেখে সামনে আয়ন দাঁড়িয়ে আছে, চোখ মুখ রাগে কেমন রক্তবর্ণ হয়ে আছে। প্রিয় জানতো এমনই হবে, কিন্তু আয়ন যে সশরীরে এখানেই ঢুকে পড়বে তা ভাবতে পারেনি। তাও আবার এত তাড়াতাড়ি। প্রিয়র মাথায় আসে না আয়ন জানলো কি করে প্রিয় যে এইখানে। আয়ন কিছু না বলে প্রিয়র হাতটি ধরে টান দিয়ে দাঁড় করাতে নিলে প্রিয় ব্যথায় আহ করে শব্দ করে ওঠে। আয়ন কিছু বলার আগেই রোহন হন্তদন্ত হয়ে ব্যালকনি থেকে রুমে এসেই জিজ্ঞাসা করতে যাবে কি হয়েছে, কিন্তু আয়নকে এখানে দেখে থেমে যায়। প্রিয়র ব্যথিত মুখটা দেখে আয়ন বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সব চিন্তা বাদ দিয়ে আয়ন প্রিয়র পায়ের সামনে বসে পড়ে।
আর প্রিয় ডান পায়ে কিছুক্ষণ আগে করা ব্যান্ডেজটা খুলে ফেলে। রোহান আয়নের হেন কাণ্ডে অবাক না হয়ে পারছে না, তাই বারবার মানাও করছে, কিন্তু আয়ন শুনল না, বরং কি হয়েছে নিজের চোখে দেখে প্রিয়কে প্রশ্ন করে কিভাবে হলো। প্রিয় মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, পরে গিয়ে ব্যথা পেয়েছি। আয়ন নিজেকে কন্ট্রোল করে মুখ দিয়ে একটু জোরে শ্বাস ছাড়ে। ওর এখন মন চাইছে প্রিয়কে ঠাস ঠাস করে কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু আয়ন তো পারবে না। এই মেয়েটিকে মেরে নিজেও যে শাস্তি পায় না। তাই আয়ন আবার দাঁড়িয়ে প্রিয়কে সাবধানে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু রোহান এসে বাধা দেয়। আয়ন যেন এবার লগামবিহীন পাগলা ঘোড়ার মতো খেপে গেল, যাকে কন্ট্রোল করা খুবই মুশকিল, যে কেবল নিজের দাপটেই চলে। কেউ তাকে কন্ট্রোল করুক একদম পছন্দ না তার। তাই আয়ন গিয়ে সোজা রোহানের কলার চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, লিসেন মিস্টার রোহান, আমি আগেও বলেছি প্রিয়র থেকে দূরে থাকো। ওর আশেপাশে যাতে তোমায় না দেখি। আই প্রমিস, তুমি আবার আমাদের জীবনে নাক গলাবে না, তোমার নাকও থাকবে না, আর তুমিও। রোহান ভয় না পেলেও প্রিয় ভয় পেয়ে যায়, কারণ রোহান ঠিক করে আয়নকে চেনে না। কিন্তু প্রিয় তো জানে, যেখানে প্রিয়র কথা উঠে সেইখানেই লোক হিংস্র পশুর মতো ব্যবহার করে। প্রিয় দাঁড়াতে পারছে না, তাই বসে আয়নের শার্টটি খামচে ধরে নিজের দিকে টানতে লাগলো। অয়ন প্লিজ, রোহানকে ছাড়ুন, ওর কোনো দোষ নেই, আমি নিজেই এখানে এসেছি। কথাটি বলে প্রিয় কতটা ভুল করেছে তাই এখন বুঝতে পারছে। রোহানকে ছেড়ে আয়ন প্রিয়র দিকে এমন ভাবে তাকালো, মনে হয় এখনই প্রিয়কে তুলে আছাড় মারবে আয়ন। ভয়ে প্রিয় মাথাটা নিচু করে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমি ব্যথা পেয়ে রাস্তায় বসেছিলাম, রোহান কেবল আমাকে সাহায্য করেছে। হসপিটালে না গিয়ে তোকে নিজের বাসায় কেন এনেছে? হ্যাঁ। আয়ন কিছুটা চিৎকার করে। আয়নের চিৎকারে প্রিয় কেঁপে উঠলো, শুকনো ঠোঁট দুটো চিপ দিয়ে ভিজিয়ে নিয়ে আবারও বলল, রোহান একজন সেলিব্রিটি, ওর সাথে আমাকে কেউ দেখলে আর সেলফি তুলে ফেললে সেটা ভাইরাল হতে সময় লাগতো না, তাই। প্রিয় আর কিছু বলার আগে আয়নের উপর ঝুঁকে ওর বাহু দুটো ধরে বলল, আর যদি তোদের দুজনকে একসাথে এই বাড়িতে কেউ দেখতে পারতো বা জানতে পারতো, তখন কি টাইটেল দিতে জানিস? আমি মুখে উচ্চারণ করতে বলতে পারবো না, কারণ আমি কিছু বললি তো খারাপ, আর তুই তো আবার 2 লাইন বেশি বুঝিস। তাহলে বুঝে নে, কথায় আছে না, ন্যাড়া বেলতলাতে একবারই যায়, কিন্তু তুই তো 1 পিস। সেদে সেদে নিজের বিপদটা নিজেই টেনে আনিস। একবার নিজের MMS বানিয়ে শখ মেটে দিতে না, তাই তো এখানে ফিল্ম বানাতে এসেছিস। আয়নের আবার সেই বেসামাল কথা প্রিয় রাগটা যেন আরো বাড়িয়ে দিল। প্রিয় নিজের মনের মাঝে যখনই আয়নকে নিয়ে একটু সুপ্ত আশায় বুক বাঁধে, তখনই আয়ন আবার যেন সবকিছু লন্ডভন্ড করে আগের মতো করে দেয়। প্রিয় আর নিজেকে সামলাতে পারলো না, রাগের চোটে আয়নকে নিচে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ করতে এসছি, কোনো সমস্যা? আয়ন দাঁতে দাঁত চেপে কথাটা জাস্ট হজম করলো। এই মুহূর্তে রোহানের সামনে আর কোনো সিন ক্রিয়েট করতে চায় না ও। বাকি কথা সব পরে হবে, তাই নিজেকে কন্ট্রোল করে হঠাৎই প্রিয়কে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো। রোহান বাধা দিতে চাইলে আয়নের গার্ডরা রোহানকে আটকে ফেলে। আয়ন আর চোখে একবার রোহানের দিকে তাকিয়ে রবিনকে অর্ডার দিল, রবিন, মিস্টার রোহান যদি আর এক পাও সামনে বাড়ায় তাহলে এমন ডোজ দেবে যাতে জীবনেও আর কারোর সামনে হিরোগিরি দেখাতে না আসে, আর আমার আবেগকে যাতে ওনাকে না দেখি, ঠিক আছে? ভালো করে বুঝিয়ে দেবে কথাটা। রবিন মাথা নেড়ে সম্মতি জানালো। প্রিয় মোটেও প্রস্তুত ছিল না আয়ন কোনো কথাবার্তা ছাড়াই এমন আচানক ওকে কোলে তুলে নেবে, কিন্তু এখন রোহানের প্রতি আয়নের মাত্রাতিরিক্ত রুড বিহেভিয়ার প্রিয় সহ্য হলো না, তাই আয়নের পাহাড় থেকে নামার চেষ্টা করতে লাগলো। কিন্তু কি লাভ হলো? আয়নের শক্ত হাতের বাঁধন ছেড়ে বের হওয়া এত সহজ নয়। রাগে কিছুক্ষণ চেঁচামেচিও করলো আয়নের সাথে, কিন্তু আয়নের নীরব ভূমিকা প্রিয়কে জানিয়ে দিল আয়নের কর্ণপথে এসব ঠুকছে না। প্রিয় খুব ভালো করেই বুঝতে পারলো এই লোক জীবনেও ভালো হবার না, ঘাড়তেরা লোক একটা, শুধু নিজেরটা বোঝে, বাকি দুনিয়া যাক জাহান নামে। আয়ন প্রিয়কে সেই বাড়িতে নিয়ে এলো যেখানে ওদের বিয়ে হয়েছিল। প্রিয় কিছুতেই নূর ভিলায় যেতে রাজি না। আয়ন বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল তো হয়েছে, তা না হলে প্রিয় এমন আচরণ করার কথা না। তাছাড়া কি কারণে প্রিয় গার্ড থেকে লুকিয়ে ভার্সিটির পেছনে গেট দিয়ে বের হয়েছে তাও তো জানতে হবে। কিন্তু আয়ন চায় না বাড়িতে কেউ কিচ্ছু জানুক। ওদের ঝগড়া মান অভিমান কাউকে জানাতে আগ্রহ না আয়নে। প্রিয়কে বিছানায় বসিয়ে দিয়ে আয়ন ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। প্রিয়র পায়ের কাছে বসে পাটা ধরতে নিলে প্রিয় পাটা সরিয়ে ফেলতে নেয়। আয়ন শক্ত হাতে পাটা ধরে ফেলে, ক্ষত স্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় নিজ হাতে। প্রিয়কে তখনও মুখ ভার করে বসে থাকতে দেখে আয়নও প্রিয়র পাশে বসে প্রিয়কে নিচে থেকে ঘোরানোর চেষ্টা করে বলল, কি হয়েছে সোনা, এত রাগ কেন? আমি কি কিছু করেছি? প্রিয় আয়নের দিকে ছলছল চোখে তাকালো। এবার প্রিয় চোখের জল দেখে আয়ন ব্যস্ত ভঙ্গিতে প্রিয়কে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোনা, বল আমায়, কাঁদছিস কেন? বল কি হয়েছে? আমি প্রিয়র মুখটি ধরে কথাটা বললাম। প্রিয় চোখের জলটা মুছে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে আয়নের সামনে ছবিগুলো তুলে ধরলো। আয়ন ছবিগুলো দেখে, দিয়েছে তোকে?
সেটা পরে জানলেও হবে, আগে বলো সত্য কিনা। তোর কি মনে হয়? আমার কি মনে হয় তুমি আজ জিজ্ঞেস করছো? এমনি কিছু ছবি আর ভিডিও দেখে। একদিন তুমি আমার উপর আঙুল তুলেছিলে, মনে আছে? আজ 2 বছর পর ঘটনাটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। বলো আমি কি রিয়াকশন করব? তুমি কি আশা করো আমার কাছে? সেদিন তুমি আমার কোনো কথা শোনোনি, আজ তুমি কি বলবে? আয়ন চুপ থেকে প্রিয়র কথাগুলো মন দিয়ে শুনছিল এতক্ষণ। প্রিয়র বলা শেষ হলে আয়ন মুখ খুলে, আমি জানি সেদিন আমার ভুল হয়েছে। আমি তোকে ভালোবাসতাম, তাই হঠাৎ করে আসা এসব আমি মেনে নিতে পারিনি প্রিয়। আমি আগেও বলেছি এসব। আমার ভিতরে প্রচন্ড ঝড় উঠেছিল, যা সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছিল। আর আমি আমার সেই ঝড়কে থামাতে তোকে আঘাত করি। বিশ্বাস কর, যা করেছি ভালোবাসার আঘাত সহ্য করতে না পেরে করেছি। আমার মনে হয়েছিল তুই আমাকে ধোঁকা দিয়েছিস, বিশ্বাসঘাতকতা করেছিস। আর তুইও তখন ছবিগুলোর সত্যতা জানিয়েছিলি, তাই আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকের এইসব ছবিগুলো সব মিথ্যা। আমি তোর কসম করে বলছি প্রিয়, তোকে ছাড়া আমার কখনো কোনো মেয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ ইন্টারেস্ট আসেনি। বিশ্বাস করো শোনা। ঠিক আছে, আমি মানলাম, তোমার সব কথা আমি বিশ্বাসও করলাম। এখন এটা বলো, তুমি আমার সাথে এত বড় নাটক কিভাবে করলে? ভালোবাসো আমায়, তাই না? তাহলে রুচিতে বাঁধলো না কেন এসব করতে? কি করেছি আমি? আয়ন কিছুটা অবাক হয়। ও, তুমি স্বীকার করবে না তাই তো? তোমার তো আবার প্রমাণ দরকার। ওয়েট ওয়েট। প্রিয়র ফোনে আজ সকালে আসা অডিওটি অন করলো। অডিওটি শুনে আয়ন বুঝে গেছে কেউ খুব চালাকির সাথে এসব করছে, এখান থেকে বের হবার পথ খোলা রাখেনি। কিন্তু আয়নের টেনশন হচ্ছে ওর অবুঝ বউকে কিভাবে বোঝাবে এসব কেন করছে। বোঝালেও কি বুঝবে? আয়ন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে প্রিয়র সামনে হাঁটু গেড়ে বসে প্রিয়র হাত দুটো নিজের মুঠোতে নিল। প্রিয়র দিকে তাকিয়ে বুঝতে পারলো প্রিয় আয়নের উত্তরের আশা করছে। আয়নও আজ আর কোনো ভনিতা ছাড়া সব স্বীকার করে নিল। হ্যাঁ, আমি মানছি আমি এসব প্ল্যানিং করেছি। আর ভিনে সেদিন কিছু হয়নি। আমি ডাক্তারকে বলে তোকে মিথ্যা বলিয়েছিলাম, যাতে তুই আমার কাছে আসতে বাধ্য হোস। আমি জানতাম এই শহরে আমি ছাড়া তোর কোনো গতি নেই, তাই বিপদে পড়লে তুই সবার আগে আমাকেই স্মরণ করবি। বলতে পারি সেটা আমার বিশ্বাস ছিল, আর তাই হয়েছিল। তুই নিজে থেকে আমার কাছে এসেছিলি। প্রিয় আয়নের কথাগুলো শুনে চোখের জলগুলো আর ধরে রাখতে পারল না, এবার ছেড়েই দিল। আয়নের হাতের মাঝে রাখা নিজের হাতটি ছুটিয়ে নিতে চাইল, কিন্তু আয়ন আরো শক্ত করে ধরে ফেলল। তাই প্রিয় নিরাশ হয়ে আয়ন থেকে ছুটার আশাও ছেড়ে দিল। আয়নের কথা শেষ হয়নি এখনো, তাই আবারও বলা শুরু করলো, তুই 2 বছর আমার থেকে দূরে ছিলি। এই 2 বছরে আমার ভিতরে কষ্টের সাথে একটা চাপা রাগও জন্ম হয়েছিল। জেদ হতে লাগলো তোকে নিজের কাছে নিয়ে আসার, তবে সোজা ভাবে না, একটু বাঁকা ভাবে, যাতে তুই বুঝতে পারিস আমি কতটা কষ্ট পেয়েছিলাম। তুই সেদিন যখন বলেছিলি না তোর অন্য ছেলেদের সাথে গভীর সম্পর্ক ছিল, তাই তোকে বোঝাতে চেয়েছিলাম গভীর সম্পর্ক কাকে বলে। আর মনে একটা আশাও ছিল, তাই ওদের চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবি না। আমি তো যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিতে চেয়েছিলাম, তোকে এইভাবে নিজের আপন করে নিয়ে। প্রিয় রগে কটমটিয়ে এবার আয়নের দিকে তাকালো। তুমি কি জানো তুমি একটা জঘন্য মানুষ? আমার লাইফের সব থেকে প্যারা তুমি। কেন এসছো আমার জীবনে? আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই তোমার? কি মজা পাও আমার সাথে এমন করে? আবার বলো আমাকে ভালোবাসো। এটাকে ভালোবাসা বল না, এটা তোমার জিদ। আমি কেন তোমাকে ছেড়ে চলে গেলাম? তোমার ইগো হার্ট হয়েছে, আর তারই বদলা আমার থেকে নিয়েছো। আর এখন এসবকে ভালোবাসার নাম দিচ্ছ। তুমি যতই বলো আমাকে ভালোবাসো, আমি বিশ্বাস করি না। আর এই জীবনে আমিও তোমাকে আর ভালোবাসবো না। কিছুক্ষণের জন্য তোমার মায়ে জড়িয়ে ফেলেছিলাম, কিন্তু সময় থাকতে চোখ খুলে গিয়েছে। আমার সাধ্য থাকলে তোমার চেহারাও দেখতাম না আর কোনো দিনও। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আয়ন নিরলস ভাবে কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিল। প্রিয়র প্রত্যেকটি কথা সত্য ও জানে, কিন্তু তার সাথে এটাও সত্য প্রিয়র প্রতি ওর ভালোবাসা যা কোনোভাবে কমে না, বরং দিন দিন যেন প্রিয়র আসক্তিতে নিজেকে আরো জড়িয়ে ফেলছে। আর মুখ তুলে এবার প্রিয়র দিকে তাকালো। কেঁদে কেঁদে কি হাল করেছে মেয়েটি। এত ছিচকাতুনি কেন এই মেয়ে? একটু কি কম কান্না করা যায় না? ওকে দেখলে মনে হবে আয়ন ওকে কত অত্যাচার করে। খেতে দেয় না, ভালোবাসা দেয় না, শুধু কষ্ট আর কষ্ট দেয়। অথচ এই মেয়েটি প্রতিনিয়ত আমার মনের রাজ্যে রাজ করে আসছে। তবুও নাকি ও জনম দুঃখিনী। ও নিজেকে জনম দুঃখিনী বললে আমি নিজেকে কি বলবো? ভালোবাসার কাঙালি নাকি ভিখারি? আয়ন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে প্রিয়র কোমরটা ধরে নিজের একদম কাছে টেনে নিল। প্রিয় অবশ্যই আসতে চায়নি, কিন্তু তবু কিছু করতে পারল না আয়নের শক্তির কাছে। প্রিয়র হাত দুটো মুঠোতে নিয়ে কপালে কপাল রেখে বলল, সত্যি করে বলতো ভালোবাসিস আমায়?
এমন সময় এমন কথা শুনে প্রিয় কিছুটা বিস্মিত হয়ে আয়নের দিকে তাকালো। কিন্তু বেশিক্ষণ এই চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব না প্রিয়র। তাহলে এই চোখের গভীরে প্রিয় তলিয়ে যাবে, আবার ভুলে যাবে আয়ন কি করেছে ওর সাথে। কিন্তু প্রিয় চায় না কিচ্ছুটা ভুলতে। ও তো চায় আয়নকে শাস্তি দিতে।